বাংলাদেশ হংকংয়ের মাটিতে হংকংয়ের মাঠে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি 1-1 গোলে ড্র করলো। সেক্ষেত্রে বাংলাদেশ দল এখানে পাস মার্ক পেয়ে গিয়েছে, কেননা হংকংয়ের বিপক্ষে তাদের মাঠে যেই ম্যাচটা ড্র করা, এটা বাংলাদেশের জন্য অনেক পাওয়ার। তবে এই ড্রোর সাথে বাংলাদেশের কিন্তু এশিয়ান কাপের যেই মূল পর্বের খেলা, সেই স্বপ্ন কিন্তু শেষ হয়ে গিয়েছে, কেননা এই ড্রোর পরে হংকং তাদের যেই 8 পয়েন্ট সেটি কমপ্লিট করলো এবং টেবিলের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। তবে আপনি, আমি, বাংলাদেশের প্লেয়ার সবাই যখন এই মাস্ট উইন ম্যাচটা জিততে চেয়েছে, সেখানে কাবরেরা তার চাকরি বাঁচানোর জন্য এই ম্যাচটা ড্র করার প্ল্যান নিয়েই নেমেছে। সেটা আপনি যখন বাংলাদেশের লাইন আপটা দেখবেন তখনই আপনি স্পষ্ট হবেন। তবে এই ম্যাচটাকে কাবরেরা কিভাবে প্ল্যানিং করলো এবং কোনভাবে তার চাকরি বাঁচানোর চেষ্টা করলো এবং এই ম্যাচটা হংকংয়ের হাতে দিয়ে আসাটা ড্র বাংলাদেশের জন্য এই মুহূর্তে ম্যাচটা হংকংকে দিয়ে দেওয়াই, সেক্ষেত্রে কাবরেরার প্ল্যানিংটা কীরকমের ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের সবচেয়ে বড় ব্ল্যান্ডার কাবরেরার পক্ষ থেকে, সেটি হচ্ছে তার যেই লাইন আপ, শুরুর একাদশ সেটি, কেননা 5 জন যেই ডিফেন্ডার সেটা নিয়ে একটা ম্যাচ শুরু করা, যেখানে আপনার ম্যাচটা মাস্ট উইন, সেখানে এই লাইন আপ নিয়ে শুরু করাটা, যেখানে আপনার উইঙ্গার রাকিব রয়েছেন, ফাহমিদুল রয়েছেন, সেখানে আপনি যখন 2 স্ট্রাইকার নিয়ে শুরু করেছেন, সেই ম্যাচটা আপনি ড্র করতে চাচ্ছেন, এটা স্পষ্ট। হংকংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় জামাল ভুঁইয়া মুখ খুলেছিলেন যে তিনি, জায়ান, ফাহমিদুল, সামিরচম সবাই শুরুর একাদশে খেলতে আগ্রহী। সেক্ষেত্রে সেই মুখ খোলার পরেও কিন্তু কাবরেরা তাদেরকে শুরুর একাদশে রাখেনি এবং কাবরেরার যেই মুখস্থ সাপ 60 মিনিট পর্যন্ত মাঠে নামানো যাবে না ফাহমিদুলকে, সেক্ষেত্রে তাকে শেষ 30 মিনিট দিতে হবে খেলার ম্যাচের টাইম, এবং জায়ানকে উঠিয়ে নেওয়া, সেক্ষেত্রে ফাহমিদুল এবং জায়ান মুরসালিনদের যেই কম্বো প্যাক্ট, বাংলাদেশ কিন্তু সেই পারফরমেন্সটা এখানে পায়নি। অনূর্ধ্ব 23-এর যেই ম্যাচ, সেখানে কিন্তু আমরা তাদের 3 জনের চমৎকার কম্বিনেশন দেখতে পেয়েছিলাম, সেই বিষয়টাও কাবরেরা কিন্তু এই ম্যাচেও হতে দেয়নি। অথচ সাদউদ্দিন এবং শাকিলদের এই ম্যাচে লম্বা সময় ধরে খেলিয়েছেন, সেক্ষেত্রে পুরো ম্যাচের যেই কন্ট্রোল কাবরেরা কিন্তু নষ্ট করে দিয়েছেন, কেননা হামজাকে পুরো মাঠের যেই কন্ট্রোল, তিনি কিন্তু রিকভারি টাইমে, অ্যাটাকে, ডিফেন্সে সব জায়গায় হামজাকে কাভার করতে হয়েছে এই ম্যাচটাতে। বাংলাদেশ দলে কাবরেরার হাতে যেখানে জাত স্ট্রাইকার নেই, ডিবক্সে খেলার মতো পারফেক্ট নাম্বার 9 নেই, সেখানে তিনি শুরু করেছেন 5 জন ডিফেন্ডার এবং রাকিবকে আরও একবার কোণঠাসা করে স্ট্রাইকিং পজিশনে খেলিয়েছেন। সিঙ্গাপুরের বিপক্ষেও তিনি সেম কাজ করেছিলেন। সেক্ষেত্রে এটাকে আপনি ভুল বলবেন, নাকি কাবরেরার যেই প্ল্যানিং, নিখুঁত প্ল্যানিং, বাংলাদেশ দলকে কোণঠাসা করে দেওয়া, সিন্ডিকেটের হাতে তার এই ম্যাচগুলো দিয়ে দেওয়া, আপনি আসলে কিভাবে এই ম্যাচের ডিফাইনটা করবেন? কেননা জায়ান আহমেদ, জামাল ভুঁইয়া এবং সামিরচম ফাহমিদুলরা গত ম্যাচে যেই ফরমেশনে খেলে আপনাকে পারফরমেন্স ডেলিভার করেছে, আপনি তাদেরকে কোণঠাসা করে এই ম্যাচে নতুন একটা ভিন্ন ফরমেশন নিয়ে এসেছেন। সিঙ্গাপুরের বিপক্ষে কাবরেরা যখন রাকিবকে স্ট্রাইকার পজিশনে খেলিয়েছেন, সবাই সেম কথাটা বলেছে, রাকিব একজন জাত উইঙ্গার, সেখানে তাকে কোণঠাসা করে দেওয়া হয় স্ট্রাইকিং পজিশনে খেলিয়ে। অথচ ফাহমিদুল এবং রাকিব দুইজন যেই উইঙ্গার রয়েছেন, তারা যদি এই ম্যাচে খেলেন, আলামিন যদি খেলতেন এই ম্যাচে, বাংলাদেশের এই ম্যাচের যেই রেজাল্ট, সেটা কিন্তু ভিন্ন রকমের হতে পারত। কিন্তু আরও একবার হাভিয়ের কাবরেরার স্বেচ্ছাচারিতা এবং বাংলাদেশ দলের যেই সিন্ডিকেটের কথাটা উঠে আসে বারবার, সেটিই কিন্তু এই ম্যাচের পরেও আরও একবার প্রমাণ পেয়েছে। কাবরেরা তার চাকরি বাঁচানোর জন্য তিনি কিন্তু এই ম্যাচটা মাস্ট উইন একটা ম্যাচ ড্র করে চলে এসেছেন। আমরা হংকংয়ের বিপক্ষে তাদের মাঠে গিয়ে ড্র করেছি, চমৎকার পারফরমেন্স করেছি, এই সকল ব্যাখ্যা দেওয়ার জন্যই তিনি সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই ম্যাচটা এভাবে প্ল্যানিং করেছে। কেননা আমরা কিন্তু দেখতে পেরেছি হংকং প্রচণ্ড চাপে ছিল, তাদের যেই দর্শক তারা থাকার পরেও হংকং কিন্তু বাংলাদেশের বিপক্ষে শুরু থেকেই নার্ভাস ছিল এই ম্যাচেও। তবে বাংলাদেশের নিজেদের ঘরের মাঠে যেই ম্যাচ, সেটি হংকংয়ের বিপক্ষে ছুটে যাওয়ায় এই ম্যাচটা মাস্ট উইন ছিল। যদিও ড্র হয়েছে, যদি বাংলাদেশ ঘরের মাঠের যেই ম্যাচটা সেটি অ্যাটলিস্ট ড্র করতে পারত, এশিয়ান কাপে খেলার যেই স্বপ্ন সেটি বেঁচে থাকতো। এরপরেও কাবরেরা কি এই দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন? তিনিই কি থাকবেন আজীবন এই দলের কোচ হিসেবে এবং সিন্ডিকেটের যেই চাবি কলকাঠি সব নাড়বেন পেছনে বসে বসে, এবং বাংলাদেশ দলের যেই ফুটবল
সেটা ধ্বংস করে দিবেন নিমেষেই। হামজা সমিতরা এদেশে আসায় বাংলাদেশ ফুটবলের যেই নতুন জাগরণটা শুরু হয়েছে সেটা কি বাংলাদেশ ধরে রাখতে পারবে কিনা, বাংলাদেশের যেই ফ্যান বেজ তৈরি হয়েছে হামজার হাত ধরে সেই জিনিসটা কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ধরে রাখতে পারবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন। কেননা দর্শকরা কিন্তু প্রিমিয়ার লিগ দেখে অভ্যস্ত, লা লিগা দেখে অভ্যস্ত, সেখানে বাংলাদেশের ফুটবলের উন্নতি যদি তারা না দেখে তাহলে ক্রিকেটের মতো এই ফুটবল থেকেও বাংলাদেশ দর্শকরা মুখ ফিরিয়ে নেবেন ধীরে ধীরে। আপনার কি মনে হয় কাবরেরা কি আসলে এর পরেও এই দলের প্রধান কোচ হিসেবে থেকে যাবেন? এই দলের কি কখনো সিন্ডিকেটের যেই চাবি সেটা কি ঘোরানো বন্ধ হবে না? আপনার আসলে কি মনে হয় এবং বাংলাদেশের এই পারফরমেন্সগুলো আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।